স্বাগত বাংলাদেশ এখনে আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। বাঁচতে হলে বিএনপিকে জামায়াত ছাড়তে হবে এই বলে সম্প্রতি মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডক্টর বদরুদ্দোজা চৌধুরী। অন্যদিকে বিএনপি বলছে জামায়াতের সঙ্গে এই জোট কৌশলগত ভোট ও গণতান্ত্রিক আন্দোলনের স্বার্থে ২০ দলীয় জোটকে দুর্বল করতে জামায়াতকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে আওয়ামী লীগ, এমন অভিযোগ বিএনপির অনেক সিনিয়র নেতাদের। এসব নিয়ে কথা বলবো বাংলাদেশ এখনের আজকের আয়োজনে। আমার সাথে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন, আছেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। বিষয়টা মোটামুটি আপনারা জানেন, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই সাইদ আল মাহমুদ। যে প্রসঙ্গটা গত ২-৩ দিন ধরে আসছে, বিশেষ করে বিএনপির যে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী যখন বলেছেন যে বিএনপি সম্পূর্ণ জামায়াত নির্ভর, খালেদা জিয়া চারদিক দিয়ে চাপে আছে এবং বিএনপি অনেকটাই আসলে এবং ২০ দলীয় জোট জামায়াতের ইয়েতে চলে এসেছে। বিএনপি থেকে বলা হচ্ছে বিএনপি জামায়াত নির্ভর নয়। আরেকটা কথা বলা হচ্ছে যেটা আমার মূল পয়েন্ট, সেটা হলো যে তারা বলছে যে যদি জামায়াত জঙ্গি সংগঠন হয় তাহলে সরকার কেন জামায়াতকে নিষিদ্ধ করছে না। এই প্রশ্নটা আপনার কাছে আমার, যে কেন নিষিদ্ধ হচ্ছে না, কেন দেরি হচ্ছে, বিএনপিকে আপনারা সুযোগ দিচ্ছেন কেন? এখানে সুযোগ দেওয়া না দেওয়ার বিষয় না। জামাত একটি রাজনৈতিক দল এবং জামাত বেশ কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং বেশ কিছু ভোটও তারা পেয়েছেন, বেশ কিছু আসনও তারা একসময় পেয়েছিলেন। বিশেষ করে ওনারা বোধহয় ৯১ সালে বেশ ভালো আসন পেয়েছিলেন, পরে আস্তে আস্তে কমে এসেছে। তাদের মন্ত্রীও ছিল দুজন ক্যাবিনেটে বেগম খালেদা জিয়ার সঙ্গে। একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে শুধুমাত্র নির্বাহী আদেশে যদি নিষিদ্ধ আমরা করি, সেক্ষেত্রে যদি কালকে জামাতের বদলে আরেকটি রাজনৈতিক দলের জন্ম নেয়, আমরা তো মানুষগুলোকে নিষিদ্ধ করতে পারবো না। অবশ্যই আমরা যদি আরেকটি রাজনৈতিক দলের জন্ম নেয়, যে রাজনৈতিক দলটির চরিত্র একই রকমই হবে, আমাদের সঙ্গে ধর্মাশ্রয়ী রাজনীতির কোনো বিরোধ নেই। যদিও আমরা ধর্মনিরপেক্ষ রাজনীতিকে ধারণ করি, কিন্তু ধর্মাশ্রয়ী রাজনীতির সঙ্গে আমাদের তেমন কোনো বিরোধ নেই। আমাদের বিরোধটা হচ্ছে মূলত স্বাধীনতার পক্ষ বিপক্ষ বিষয় নিয়ে। জামাতে ইসলাম রাজনৈতিকভাবে তারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল, গণহত্যায় সম্পৃক্ত ছিল, নারী ধর্ষণে সম্পৃক্ত। আমি একটু ইন্টারাপ্ট করি, শুধু কি স্বাধীনতার পক্ষ বিপক্ষ নাকি একটা জঙ্গি সংগঠনও বলছেন আপনারা জামাত? আমি শেষ করি। তারা মুক্তিযুদ্ধের সময় নারী ধর্ষণ সহ সকল অপকর্মের সঙ্গে ছিল এবং সম্প্রতি বাংলাদেশের যে জঙ্গিবাদের উত্থানটি হয়েছিল, বাংলা ভাই বলি, শায়েক আব্দুর রহমান বলি বা যে আঙ্গিকেই বলি, বিভিন্ন আনসারুল্লাহ বাংলা টিম বিভিন্নভাবে হচ্ছে, এগুলো সবই জামাতের বাই প্রোডাক্ট। জামাত বাই নেমে এই জঙ্গি সংগঠনগুলোকে তারা বাই নেমে তাদের সংগঠন না, কিন্তু এটা তাদের বাই প্রোডাক্ট। শিবির করা ছেলেরাই গিয়ে এই জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। তো শুধুমাত্র নির্বাহী আদেশে যদি আজকে আমরা বন্ধ করতে চাই, কালকে যদি জামাত ইসলাম কোর্টের আশ্রয় নেয় আর যদি কোর্ট বলে যে আপনার জামাত ইসলামীকে নিষিদ্ধ করার আদেশটি অবৈধ ঘোষণা করা হলো, তাহলে কিন্তু আমাদের আর দাঁড়াবার জায়গা নেই। আপনারা প্রস্তুতি নিচ্ছেন? আমাদের বিষয়টা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন? দেশে যা কিছু হবে সব আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। আমি একটু আইনি প্রক্রিয়াটাই মূল বিষয়। আইনি প্রক্রিয়া যেহেতু বলছেন, আইনমন্ত্রী এর আগে বলেছিলেন যে জামাতকে নিষিদ্ধ করার যে বিলটি সেটি মন্ত্রী পরিষদে তৈরির জন্য প্রস্তুত, সরকার চাইলে সেটা সংসদে উত্থাপন করা হবে। সরকার চাইলে মানে কি? আমরা আসলে জানতে চাই যে সরকার কি চাইছে, কিভাবে। আমরা একটা জায়গার জন্য অপেক্ষা করছি, সেটি হচ্ছে যে মূল অপেক্ষাটা হচ্ছে দেখেন নুরেনবার্গ যে ট্রায়াল, সে ট্রায়ালে শুধুমাত্র ব্যক্তির বিচার হয়নি, সেখানে কিন্তু আপনার যে সেখানে নাৎসি সংগঠন তারও বিচার হয়েছিল, তাকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। আমরা আশা করছি যে জামাত ইসলামী নেতারা যে অপকর্ম করেছে ১৯৭১ সালে, এই অপকর্মের কারণে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে জামাত ইসলামের রাজাকার নেতাদের যেমন আলবদর নেতা যেমন বিচার হচ্ছে, একটা সময় জামাত ইসলামের ব্যাপারেও একটা আইনগত মানে যতদিন আপনারা নিষিদ্ধ না করছেন জামায়াতকে, জামায়াত যদি ২০ দলীয় জোটের সাথে থাকে আপনাদের কোনো আপত্তি নেই? এখানে আপত্তি অনাপত্তি বিষয় না। আপনারা ছাড়তে সংঘ ছাড়তে বলছেন, এইজন্য বলছেন। বিএনপি কার সঙ্গে রাজনীতি করবে বিএনপি নিজে সিদ্ধান্ত নেবে, কিন্তু আপনারা প্রতিনিয়ত বলছেন। আমরা কি রাজনৈতিক দল করি, আমাদের সমালোচনা বিএনপি করবে, বিএনপির সমালোচনা আমরা করব। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই। ৭৯ পার্লামেন্টে তখন শাহিদুর রহমান ছিলেন হচ্ছে আপনার সংসদ নেতা এবং শিক্ষামন্ত্রী। তখন পত্রিকায় শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা কথা উঠেছিল। ওই সময়ে আমাদের প্রবীণ সাংসদ জনাব সুধাংশু হালদার, আপনি তাকে চেনেন, তিনি উঠে বললেন, মাননীয় স্পিকার, আমি কি মাননীয় শিক্ষামন্ত্রীকে গাধা বলতে পারি? জবাবে মাননীয় স্পিকার বললেন যারা পারেন না।
তো সমালোচনা, রাজনীতিতে সমালোচনা থাকবে, আমরা বিএনপিকে সমালোচনা করবো, বিএনপি আমাদের সমালোচনা করবে, এই বাক সমালোচনাটাকে তো আমাদের স্বাগত জানাতেই হবে। বাক সমালোচনা তার মানে আপাতত কোনো সমস্যা শারীরিক আমরা সংঘাতে হয়তো না যায়। আপনার ভাষ্যমতে দেখছি না। জেবুল রহমান গানি, আমি শুরুতে আপনি যেহেতু 20 দলীয় জোটের একটা গুরুত্বপূর্ণ অংশ, জামাতের বিষয়ে আপনাদের অবস্থানটা কি, আপনাদের দলের অবস্থানটা কি সেটা জানতে দেখুন, চাইবো। আমরা মূলত 20 দলীয় জোটে যখন একত্র হই, সেটা 4 দলীয় ঐক্য জোট যেটা ছিল বিএনপির নেতৃত্বে, সেটাই এক প্রকার সম্প্রসারণ আপনি ধরে নিতে পারেন। জি। মূলত এখানে যে বিষয়টি আমরা সামনে রেখেছিলাম বা আমরা একত্র হয়েছিলাম যেই মূল লক্ষ্যকে কেন্দ্র করে, সেটা ছিল যে একটি নির্বাচন ব্যবস্থা। অর্থাৎ আমি আমার দলের পক্ষ থেকে যেটা বলতে চাই সেটা হলো যে, দেখুন, দুঃখজনক হলেও সত্য যে স্বাধীনতার পরে যতগুলি নির্বাচন এদেশে হয়েছে, সেখানে আমরা খুব বেশি এটাকে মানে গ্রহণযোগ্য করে তোলার জন্যে সরকারে যারাই থেকেছে তারা কেউই পারেনি। সেটা যেই আমলেই নির্বাচনটা এসছে, তার প্রতিপক্ষ যারা ছিল, বিরোধী শক্তি যারা ছিল, তারা অনেকেই বলেছে সেটা নির্বাচনটা সুষ্ঠু হয়নি। তা আমরা অন্তত মনে করি যে নির্বাচন ব্যবস্থা যেটা আমরা এক প্রকার বলতে গেলে সংস্কারই করে আমরা যেটা আমাদের সংবিধানেও নিয়ে আসলাম, সেই ব্যবস্থাটাকেই আমরা মনে করেছিলাম যে এটি একটি অর্জন, এবং গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য বা দেশকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অন্তত রাজনৈতিক স্থিতিশীলতা দেশে। জামাতের না, বিষয়ে আপনাদের আমি আসছি অবস্থানটা সেখানে, আপনার সেটার উত্তর দিচ্ছি। আমি মূলত 20 দলীয় জোট কেন আমরা আসলাম ওটা আমি বলছি। তো এখানে যে দলগুলো আমরা একমত হয়েছি, আমরা মনে করেছি যে আমরা বিএনপির সাথে এই লক্ষ্যকে সামনে নিয়ে একসাথে আন্দোলন, পরবর্তীতে নির্বাচন করে আমরা দেশে ক্ষমতায় আসতে চেয়েছি। জামাতি ইসলামী 4 দলীয় ঐক্য জোটে বিএনপির সাথে আগেও ছিল, সেটা তারা 2001-এর নির্বাচনের আগেই তারা সেই জোটভুক্ত হয়েছিল। যদিও 96 সালে জামাতি ইসলামী কিন্তু জোটের বাইরে ছিল, যদিও আন্দোলন যেটা আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছিল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য, সেখানে তারাও ছিল। এখন বর্তমানে জামাতি ইসলামী তারা একটি আলাদা রাজনৈতিক দল। তাদের অন্তত আমার দৃষ্টিতে যা দেখেছি, স্বাধীনতা পরবর্তী যে প্রজন্ম, সেখানে কিন্তু আমরা কোনোদিনও বা আমি মনে করি যে আমরা কেউই হয়তো বা সেটা বলি না বা বলবো না যে সেখানে বাংলাদেশের বিরোধিতা করে, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে কেউ রাজনীতি করে, এটা মনে হয় আমরা কেউ বিশ্বাস করি না। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনার কাছে আরেকটু ক্লারিফিকেশন আছে। একটু ছোট্ট বিরতি নিতে হবে আমার, ছোট্ট একটা বিরতি নিয়ে 50 সেকেন্ড পরে ফিরে আসছি। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। আমি বিরতির আগে যেটা শুনতে যাচ্ছিলাম আপনার কাছে, যে জামাতের জোটে থাকা না থাকা নিয়ে যেটা নিয়ে এত আলোচনা হচ্ছে গত 2-1 দিন ধরে, আপনাদের অবস্থানটা কি এই জোটের একটা শরিক হিসেবে? আচ্ছা, জামাতি ইসলামী যে রাজনীতি করেন, যেটা একটু আগে স্বপন ভাইও বললেন, যে তারা তাদের নিজস্ব রাজনীতি তারা জোটের বাইরে করেন। জোট তো আর জামাতি ইসলামীর রাজনৈতিক আদর্শে চলে না। কিন্তু এরকম বলা হয় যে জামাতি ইসলামী অনেক প্রভাব বিস্তার করে জোটের সিদ্ধান্তগুলোতে, সেক্ষেত্রে না। এই যে এখানে একটু বলি আমি, সেটা হলো যে জোটের সিদ্ধান্ত তো সবার মতামত নিয়েই করা হয়, ঠিক আছে? তো এখন সেখানে অনেক সিদ্ধান্ত এমন থাকে যেটার হয়তো বা ব্যক্তিগতভাবে বা দলীয়ভাবে আমরা সেটাকে সমর্থন করি না, তো তারপরও জোটের সিদ্ধান্তটাকে আমরা মেনে নেই। তো জামাতি ইসলামীর পরামর্শে যে সব সিদ্ধান্তই ভুল, সেটাও কিন্তু অনুমান করাটা ভুল হয়, তাই না? ভুল সঠিকের হিসেবে বাইরে আসলে যে আপনারা, না, আপনি বলছেন যেটা আপনি ইমপ্লাই করতে চাচ্ছেন, বলি হ্যাঁ, যে একটা স্বাধীনতা বিরোধী একটা জোট, আপনারা একটা সংগঠন, আপনারা একই জোটে নির্বাচনের জন্য বলেন বা যে কারণে হোক আপনারা একই জোটে আছেন, সেটা নিয়ে আসলে আপনার মন্তব্য কি? এবং তারা জোটে থাকলে বা না থাকলে আপনাদের কোনো এটা নিয়ে ভাষ্য আছে কিনা? দেখুন, জামাতি ইসলামী 1971 সালে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতার যে মুক্তিযুদ্ধ তার বিরোধিতা করেছিলেন। সেটা একটা রাজনৈতিক বিরোধিতা ছিল আমার দৃষ্টিকোণ থেকে। আজকে বর্তমানে বাংলাদেশের বিরোধিতারা, সেটা হয়তো বা আমি অত সহজে মানতে রাজি না। বরং আমরা যেটা মনে করি সেটা হলো যে জামাতি ইসলামীরও একটি বিশাল সমর্থক গোষ্ঠী আছে। তাদের কে সাথে নিয়ে আমরা যে জনমত সৃষ্টি করতে চাই, এবং আমি বিশ্বাস করি যে যেই অভিযোগগুলো আজকে উঠছে
জঙ্গিবাদ এবং অন্যান্য বিষয়, বরং জামাতে ইসলামীকে রাজনৈতিক অঙ্গনে রাখলেই বরং সেগুলো সেগুলো দমন করা থেকে সম্ভব। রাইট জি, সেখান থেকে আমি সরে আসে। ব্যারিস্টার শামীম হায়দার একটু আপনার কাছে আসতে চাই। আপনার কি মনে হয় যে জামাতকে যদি এখন নিষিদ্ধ করার বিলটা সংসদে আসে, আপনারা কি করবেন? আপনারা এখন একসময় জোটে ছিলেন, এখন বিরোধী দলে আছেন, আপনারা কি এটাকে সমর্থন করবেন না? এটা কি এখনো আপনাদের পার্টি ফর্মে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি, তো প্রেসিডিয়াম মিটিং আলোচনা না হলে তো আমি বলতে পারবো না আপনাদের কি কোনো হবে। অবস্থানও নেই এই এই বিষয়ে? মুহূর্তে এই বিষয়ে কোনো অবস্থান আমি দেখতে পাচ্ছি না। তো এখানে যেটি সমস্যা হচ্ছে, অবশ্যই জামাতে কিছু যুদ্ধাপরাধী লোকজন আছে যারা ৭১ সালে ওপেনলি বাংলাদেশের বিরোধিতা করেছিল, তাদের বিচার হচ্ছে এবং ওই আইনেও বলা আছে যে যুদ্ধাপরাধীর বিচারে যারা সাজাপ্রাপ্ত হবে তারা কিন্তু আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। জি। তো একটা ছোট রেক্টিফিকেশন ওখানে হয়ে গেছে। আর ৭১ সালের পরে আমাদের সংবিধানের যেটি বিধান ছিল ধর্মভিত্তিক রাজনীতি দল নিষিদ্ধ, ওটি না করে তখন যদি ওখানে স্পষ্ট করে বলা হতো যুদ্ধাপরাধী ভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ, তাহলে কিন্তু এই জিনিসটা তখনই বাড়ি হয়ে যেত। জি। সেটা আমাদের ফাউন্ডিং ফাদারদের একটা হয়তো মিস্টেক ছিল। আরেকটা জিনিস হলো 92, 93, 94 সালে দেশে কিন্তু একটা কনসেনসাস আসছিল এই যুদ্ধাপরাধীর বিচার, রাজাকার বিচার, জামাতের বিজয়, সেখান থেকে কিন্তু সেই কনসেনসাসেও কিন্তু এই আউটপুটটা আসতে পারতো, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক কারণে এটি আসেনি। জি। নোটিসেবল যেটি যে 96 ইলেকশনে জামাত মাত্র 3টি সিট পেয়েছে একক দল হিসাবে। তাহলে জামাতের আসলে যে খুব ব্যাপক ভোট ব্যাংক আছে এটি কিন্তু ভাবার কোনো কারণ নাই। আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, মুসলিম কান্ট্রিতে অবশ্যই কিছু লোক ধর্মভিত্তিক রাজনীতি করবেই। এখন তাদেরকে একটা প্ল্যাটফর্ম বা অ্যাভিনিউ যদি আপনি না দেন, তাহলে তারা কিছু অংশ অবশ্যই সন্ত্রাসে চলে যাবে। তো সেটা তো দেশের অর্থনৈতিক উন্নতির জন্য, ইমেজের জন্য খারাপ হবে। আরেকটি প্রবলেম হচ্ছে জামাতের একটা বড় অংশই কিন্তু ৭১ পরবর্তী প্রজন্ম, যারা অনেকেই হয়তো বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের পক্ষেই আছে। সবাই যে পাকিস্তানের পক্ষে এটা ভাবার কোনো কারণ নেই। আমি অনেক জামাতের সাথে পেয়েছি যারা প্রকৃত বাংলাদেশি, বেশ কিছু আছে। 2-1 মুক্তিযোদ্ধাও জয়েন করেছিল জামাতে, আমার মনে পড়ে যতটুকু। তো এই জিনিসগুলো আসলে এখন এমন একটা কমপ্লিকেট পর্যায়ে এই আসছে। যতগুলো যুক্তি আপনি বললেন, খুব সোজা কথায় যদি বলি, এই সবগুলো যুক্তি কি জামাতকে নিষিদ্ধ না করার পক্ষে আপনাকে কনভিন্স করছে? না, আমাকে কনভিন্স করছে না, কিন্তু আমি প্রবলেমগুলো বলছি। কারণ আমরা যদি একটা জিনিস করে ফেলি, করে ফেলার পরে এই জিনিসগুলো চিন্তা করি, তাহলে তো হবে না। করে ফেলার আগে তৈরি করতে হবে। আর জামাত নিষিদ্ধ করতে হলে বাংলাদেশের মানুষকে তৈরি করতে হবে, বাংলাদেশের মানুষকে উদার গণতন্ত্র শেখাতে হবে। একটা উদার গণতন্ত্র, বাক স্বাধীনতা সবকিছু যখন থাকবে, তখন মানুষ অটোমেটিক্যালি ধর্মভিত্তিক দলের দিকে যাবে না। আর আপনি যখন কনসেন্ট্রেটেড রাজনীতি করবেন, অনুদার রাজনীতি করবেন, অনুদার গণতন্ত্র চর্চা করবেন, তখন অটোমেটিক কিন্তু একটা গ্রুপ ফান্ডামেন্টালিজমের দিকে চলে যাবে। ৭১ পরবর্তী সময়েও আওয়ামী লীগের একটা কনসেন্ট্রেশন পলিটিক্স ছিল, যে কারণে বাম ফান্ডামেন্টালিজম খুব বাড়লো। সেখানেও তারা অস্ত্র হাতে নিল দেশের বিরুদ্ধে, তারা আবার এখন রাজনীতি করছে। তো যখন আপনি অনুদার গণতন্ত্র চর্চা হবে, তখন কিন্তু জিনিসগুলো কিছুটা সন্ত্রাসবাদ, উগ্রপন্থী, মৌলবাদ, বিভিন্ন ধরনের মৌলবাদ, শুধু ধর্মীয় মৌলবাদ না, বিভিন্ন দিকে কিন্তু কিছুটা হলেও ডাইভার্ট করবে। সেজন্য যদি একটা প্ল্যাটফর্ম করা হয় কমন গণতন্ত্র, উদার গণতন্ত্র, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আস্তে আস্তে আমার মনে হয় ফেস বাই ফেস বাংলাদেশটা বাই ন্যাচারই কিন্তু মৌলবাদ বিরোধী, বাই ন্যাচারই কিন্তু সন্ত্রাস বিরোধী। ফেস বাই ফেস কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে প্রোগ্রেসিভ হতে বাধ্য। আমরা কি সেই পথে আছি যে একটা উদার এখানে গণতন্ত্র? একটা সমস্যা হচ্ছে, আপনি প্রথমে একটা কথা বললেন যে বিএনপিকে বাঁচতে হলে জামাত ছাড়তে হবে, এটা আওয়ামী লীগের একজনের বক্তব্য। এটি হয়তো বর্তমান না, এটা বিচৌধুরী সাহেব বক্তব্য। বিচুদি সাহেবের বক্তব্য, আওয়ামী লীগের না। এটি বিচুদির বক্তব্য। আবার উল্টাটাও কিন্তু হতে পারে, বিএনপিকে বাঁচতে হলে জামাতকে আঁকড়ে ধরতে হবে। কারণ এটা বিএনপির মধ্যে কয়েক রকমের ভাষ্য আছে বলে আমরা শুনেছি। বিকজ সরকার থেকে যখন অতিমাত্রায় দমন নীতি বা নির্যাতন করা হবে, তখন স্বাভাবিক সরকারের আরেকটা শত্রুর সাথে আরেকটা শত্রুর স্বভাবতই একটা বন্ধুত্ব হবে। সেজন্য এখানে উদার গণতন্ত্র। জি, আমি আপনাদের কাছে ফিরছি, আমার আরেকটা বিরতি নিতে হবে, ছোট্ট একটা বিরতি নিয়ে আরো কথা হবে অতিথিদের সাথে। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। বিরতির আগে ব্যারিস্টার শামীম হায়দার যেটা বলছিলেন যে উদার একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে আগে, তারপর জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টা হয়তো আসবে। আপনার কি মনে হয় সাইদাত মাহমুদ যে সেই পথে কি আপনারা এগুচ্ছেন, নাকি আপনাদের দীর্ঘসূত্রিতাটা আসলে কেন? সময় নিলেই কি এটা সমাধান হবে, না সমাধানের জন্য কোনো গ্রাউন্ড ওয়ার্ক আপনারা করছেন? দেখুন, এখানে দীর্ঘসূত্রিতার বিষয়টা এই জায়গাটাই ওভাবে আমি আপনার অভিযোগটাকে গ্রহণ করতে পারছি না, দুঃখিত। সেটি হচ্ছে যে এটি গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে যা কিছু হচ্ছে আইনের দ্বারা পরিচালিত হচ্ছে। আইনের দ্বারা পরিচালিত করতে গেলে আমি ইমোশনালি আজকে জামাতের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করে দিলাম, এই ইমোশনাল জায়গাটা সরকারে থাকলে কখনো করা যায় না। দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। দায়িত্ব নিয়ে কাজ করবার জায়গাটায় আমরা যে জায়গাটায় আমাদের স্ট্যান্ডটা ক্লিয়ার, জামাতের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। উনি যখন বললেন, ভাইজন বললেন যে জামাতে ইসলামে ৭১ সালে হয়তো রাজনৈতিক অবস্থান নিয়েছে। ৭১ সালে অবস্থান শুধু রাজনৈতিক ছিল না, এর সঙ্গে অপরাধ ছিল, নারী ধর্ষণ অপরাধ, গণহত্যা অপরাধ, তারা অপরাধ করেছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে
এই অপরাধ যে করেছে তারা আজকে পর্যন্ত কোনোদিন ৭১ তাদের অবস্থানের কারণে ভুল স্বীকার করেনি। জি। আপনাদের মনে থাকতে পারেন জিয়াউর রহমানের সময় দৈনিক বিচিত্রায় জামাতের তৎকালীন আমির আব্বাস আলী খান তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং দৈনিক বিচিত্রার শিরোনাম ছিল ৭১ আমরা ভুল করিনি। তারা ৭১ যে চেতনায় বিশ্বাস করত, যে জায়গাটায় বিশ্বাস করত, আজকেও তারা সেই জায়গাটায় বিশ্বাস করে এবং সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টাও এবং নিশ্চয়ই তাদের সেই করছেন। চেতনাটাকে তারা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা আমি করছে। আবার একটু না, প্রশ্নটা এইটাতে আমি আসি, আপনার আপনারা সাথে একমত সেই হতে জায়গাটা পারছি না। সেই জায়গা না আপনার কাছে পারছি একমত না। না হতে পারে কারণ আপনার মিত্র তারা না, না, মিত্রের প্রতি মিত্র না, মিত্রের ঠিকই প্রতি আছে। এক ধরনের মিত্র না, ভালোবাসা বা এক মিত্র তো- ধরনের মিত্রতা কিন্তু তো আপনি যে ভালোবাসার রক্তকে কথা না। আপনি যে আপনি রক্তকে কোন বিলং জায়গাটায় করেন- একমত আমি- না, সেটা একটু আপনি যে শুনতে চাইবো। রক্তকে বিলং করেন জি। যারা মশিউর রহমান জাদু মিয়া যে রক্তকে বিলং করেন তিনি বেঁচে থাকলে তিনি যদি শুনতেন আপনার এই বক্তব্যটি জি। যে আপনি একমত না তিনি নিঃসন্দেহে কষ্ট না, পেতেন। আমি একমত এটা না, আমি বলছি। আমি আমাকে সুযোগ দিলে আমি বলছি। আপনাকে স্মরণ করে দিতে চাই আপনাকে- না আমি শেষ করি আপনি বলেন। জি। সেটি হচ্ছে আমরা জামাতের রাজনীতি বন্ধ করা নিষিদ্ধ করা ১০০% পক্ষে। সেই জায়গাটা একটি আইনি কাঠামোর মধ্যে, আইনি প্রক্রিয়ার মধ্যে এবং সমাজকে জাগরণের মধ্য দিয়ে আমরা করতে চাই। জি। আমরা রাতারাতি একটা সিদ্ধান্ত নিলাম, সেই জি, সিদ্ধান্ত এটা আপনি একবার বাস্তবায়ন করতে বলেছেন। গিয়ে আমি একটু যেটা জানতে চাইছিলাম যে কি ধরনের গ্রাউন্ড ওয়ার্ক আপনারা করছেন, প্রিপারেশন যেটা আছে। আজকে বাংলাদেশে সবচেয়ে বড় জায়গাটা তৈরি হয়েছে সেটি হচ্ছে জামাতের রাজনীতি নিষিদ্ধ করবার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে, সিভিল সোসাইটির মধ্যে একটা জাগরণ চলে এসেছে এবং অতি সম্প্রতি যে বিএনপির সঙ্গে জামাতে এত সখ্যতা, যে বিএনপির সঙ্গে জামাত একসঙ্গে থেকে রাজনীতি করছেন, বিএনপি নেতা জনাব তারেক রহমান সাহেব ছাত্রদল এবং শিবিরকে একই মায়ের পেটে দুই ভাই বলে উল্লেখ করে যেভাবে কাজ করছিলেন, সেই বিএনপির ভেতর থেকে আজকে জামাত নিষিদ্ধ, জামাত ত্যাগ করবার একটি কথা উঠে এসেছে এবং এটাকে খুব ছোট করে দেখবার কারণ নেই, জি। এটাকে আমরা বড় করে দেখছি এবং আলটিমেটলি আপনি বিএনপি একটা সময় মনে এই করছেন এই জায়গাটা সিচুয়েশনটা আপনারা তৈরি করতে পেরেছেন এই আর কি সিচুয়েশনটা কিছুটা? জাতি তৈরি করেছে, জাতি, আমাদের আচ্ছা, নয়। জি, আপনি আমি আগে একটু বলুন। যদি জি। আমি একটু চেষ্টা করি বলার, সেটা হলো যে প্রথমত দেখুন যে বিষয়টা আমি আসলে আগে যেতে চাইনি, এগুলো কারণ হলো যে ইতিহাসকে তো আজকে আমরা এক একজন এক এক ভাবে তুলে ধরছি। ৭১ সাল দিয়ে আমরা ১৬ই ডিসেম্বর স্বাধীন হলাম, ৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তাহলে তখন কি কারণে বিচার প্রক্রিয়া করা হয়নি? এখন আপনি বলতে পারেন যে শুরু করা হয়েছিল, থামিয়ে দেওয়া হয়েছে। আপনি যে দালাল আইন করেছিলেন, সেই দালাল আইনে ৩০,০০০-এর বেশি অভিযুক্ত ছিল মানুষ, তো সেখানে কেন অনেক নাম পাওয়া যাচ্ছে না যাদেরকে আজকে আপনি যুদ্ধ অপরাধীদের তালিকায় এটার রেখেছেন? উত্তর কি না, আমরা আমি ওনার কাছে আমি নিতে আপনাকে পারবো? শেষ করে আমি নিই, অবশ্যই- শেষ করে নিই। অবশ্যই। আচ্ছা, তারপরে আপনি বিচারটা করছেন ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল নামে, আর আপনি যে আইনটাতে করছেন আইসিটি তারা বলছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল, জি। অর্থাৎ তারা বলছে এটা মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে। যুদ্ধ অপরাধের বিচার যদি করতে হয় তাহলে ওয়ের ইজ জেনেভা কনভেনশন? আমাদের সাথে ব্যারিস্টার সাহেবও আছেন। আপনি সেখান থেকে এভিডেন্স অ্যাক্টকে বাদ দিলেন কেন? একজন ক্রিমিনালকে যখন অভিযুক্ত করা হয়, তাকে যখন আদালতে নেওয়া হয়, বিচার করা হয়, তাকেও তো সুযোগ দিতে হবে আত্মরক্ষার। তো সেই এভিডেন্স অ্যাক্টকে আপনি নালিফাই করেছেন আইসিটিতে। জি। সেটা কে করেছে, কারা করেছে, কবে করেছে? সেটা হয়েছে এখন, 71-এর পরে কেন হলো না? আপনার পাকিস্তানি যারা এই ক্রাইমগুলো কমিট করেছিল ডিরেক্টলি, তাদেরকে কেন বিচার করা হচ্ছে না? এখনো কেন করা হচ্ছে না? তখন কেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল? আপনি একটু কৃতিত্ব দিতে পারেন যে যেটুকু কৃতিত্ব বিচার দিচ্ছি না হচ্ছে আমি কাউকে। আওয়ামী লীগ আমি- সরকার আমি করছে। দেখুন, আমি কিন্তু আপনি কি- জামাতকে ডিফেন্ড করার জন্য না, বলছি না আপনি কথাটা। কি তাহলে- আমি এই দেশের একজন নাগরিক, আপনারা আমি কি বিশ্বাস করতে চাই। ৭১-এর গণতন্ত্রের শোভন ভাই, বিচারের আমি বিপক্ষে? আমি শেষ করিনি, আপনি না, বলেন। বিচারের বিপক্ষে? No, আমি ওদের বিচারের বিপক্ষে না, তবে আমি চাই এভিডেন্স অ্যাক্ট ইন্ট্রোডিউস করেন। জি। এটা যদি এমন হয়ে থাকে যে আজকে বিএনপি জামাত এক হয়ে নির্বাচনে গেলে আওয়ামী লীগ জিততে পারে না, সেজন্য তাদেরকে ফাঁসিতে চড়াতে হবে, তাহলে আমি তার বিরোধিতা করি। কিন্তু যদি আপনি সত্যিকারের বিচার করতে চান, তাহলে এমন একটি আইনের মাধ্যমে বিচারটা করুন যেই আইনটি জি, এই মানদণ্ড, বিশ্বে তো অনেক দেশেই যুদ্ধ অপরাধী আমি বিচার একটু ব্যারিস্টার হচ্ছে, শামীম সেটাতে হায়দারের চলে বক্তব্যটা আসে। শুনে তারপর আচ্ছা, আপনার জি, কাছে ঠিক আসবো যে আছে, আপনি কি মনে করেন উনি যে অভিযোগগুলো করছেন সেটা বিষয়ে আপনার? এটা আসলে সারা পৃথিবীতে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল যখন যে নামেই হয়েছে সেখানে এভিডেন্সিয়াল রিল্যাক্সেশন কিছুটা থাকে, সবসময় থাকে, বিকজ একটা এভিডেন্সিয়াল শর্টেজ থাকে। ওই সময়ের একটা ম্যাসাকারের কারণে আপনি ডাইরেক্ট এভিডেন্স পাচ্ছেন না, আই উইটনেস পাওয়া যাচ্ছে না, অনেক সময় পত্রিকার কাটিংগুলোর ভিত্তিতে বা ওই সময় ফাঁসি হচ্ছে, বা এটা সব দেশেই হয়েছে কম বেশি মূলত। তো এটা শুরু হয়েছে অবশ্যই একটা ভালো, শেষ হওয়া উচিত ছিল আরো আগেই, এখনো শেষ হয়নি।
এটা একটা আমাদের ব্যর্থতাই বলবো, জাতিগত ব্যর্থতা। এক্ষেত্রেও আমি বলবো আওয়ামী লীগ একটা ঐক্য গঠন করতে পারেনি, টোটাল কনসেনসাস আনতে পারেনি। এটা তাদের একটা অবশ্যই সাকসেস একদিকে, আরেকদিকে ব্যর্থতা, যে এটা চলছে আরো সামনের ইলেকশনেও এটা এজেন্ডা হতে পারে যে আমাদের আরেকটা টার্ম প্রয়োজন আমাদের এটা শেষ করতে। তো সেদিক থেকে এটা একটা ইস্যু। আর জামাতের যে ইস্যুটা মূলত আসছিল, দেখেন আমাদের কিন্তু অনেকগুলো গ্রাউন্ড ওয়ার্ক এখনো করা হয়নি, এবং আওয়ামী লীগ তো দীর্ঘদিন ক্ষমতায় ছিল না, 21 বছর, তারপরে ক্ষমতায় আসছে, তারপরে সেকেন্ড টাইম আসছে, এটা মানে তারপরে থার্ড টাইম চলছে। তো অনেকগুলো গ্রাউন্ড ওয়ার্ক কিন্তু সেই সময় করার সুযোগ আওয়ামী লীগ পায়নি। যেমন আমি মনে করি বাংলাদেশে কনস্টিটিউশনে স্পষ্ট বলা আছে সার্বজনীন শিক্ষা থাকতে হবে, এটা তো আমরা করতে পারিনি। এখন আমাদের এখানে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম এবং মাদ্রাসা শিক্ষা। তো এই জিনিসগুলো থাকা অবস্থায় আপনি হুট করে ইসলামিক দল নিষিদ্ধ করে দেবেন বা জামাতকে নিষিদ্ধ করে দেবেন, এটার অনেকগুলো রিপারকাশন হতে পারে, যেটা বাংলাদেশের জাতিগতভাবে আমরা হয়তো বা ফেস করবো সামনে আমাদের ইয়াতে। সেটা একটা বিষয় আছে। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের দৃশ্যমান শক্তিশালী দল একটি আওয়ামী লীগ। তাদের স্ট্রং কর্মী বাহিনী আছে, সাথে তো প্রশাসন আছে, পুলিশ আছে, সবই আছে। এইরকম একটি শক্তিশালী দলের সাথে কাউন্টার করার মতো আরেকটা কিন্তু আদর্শিক দল, খারাপ আদর্শ বা ভালো যেটাই বলি, সেটি কিন্তু হতে পারে জামাত বা অন্য কোনো ইসলামিক দল। আমি কিন্তু এই জায়গাটাতেই ভয় পাচ্ছি বাংলাদেশে বারবার। 70% লোক অ্যান্টি আওয়ামী বা 65%, স্বপন ভাই বলবে হয়তো বা 60%, হোয়াট এভার, বাট সংখ্যাটা কিন্তু অনেক হিউজ। এই হিউজ নাম্বার জনগণ কিন্তু রাজনীতি করবে, অ্যান্টি আওয়ামী রাজনীতি করবে। তাহলে আপনি তাদের জন্য কি কি অপশন রাখছেন, কি কি এভিনিউ রাখছেন? আমি তো দেখছি এভিনিউ সংকট আছে। যখন এভিনিউ সংকট থাকবে, তখন যে দলটি ছোট হোক বড় হোক, যার রুট পর্যায়ে সাংগঠনিক ক্ষমতা অনেক বেশি, যার অ্যাক্সেস তৃণমূল্য অনেক বেশি, সে দলটি কিন্তু অটোমেটিক্যালি লিডে চলে আসবে। তো আমরা 3% জামাতকে নিয়ে অনেক বেশি চিন্তা করছি, কিন্তু ভবিষ্যতে 30-40% লোককে এরা লিড করবে না, এটি কিন্তু আমরা বলতে পারি না। এটি নিশ্চয়তা এখনো নেই। সেটি গণতন্ত্রের ব্যত্যয়ের কারণে এটি হচ্ছে। জি, আমি সায়েদ আল মাহমুদ আপনার কাছে আসবো। উনি যে অভিযোগগুলো করেছেন সেগুলোর উত্তর আপনার ডেফিনেটলি আপনি দিতে চাইবেন। একটা ছোট বিরতি নিয়ে এসে আপনার কাছে ফিরছি, একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। আমি একটু সায়েদ আল মাহমুদ আপনার কাছে শুনতে চাইবো যে আপনি যেটা উনি বলছিলেন বিরতির আগে, বেশ অনেকগুলো অভিযোগ শুনেছি আমরা, যে কয়টি আপনার মনে আছে সেগুলো বলুন। না, অভিযোগ হচ্ছে উনি একটা জায়গায় মিলাই ফেলছেন, সেটা হচ্ছে যে সাধারণ অপরাধ এবং 1971 সালে অপরাধ থেকে মিলাই ফেলছেন। সেটা হচ্ছে প্রচলিত ক্রিমিনাল ল এবং আইসিটি লটাকে উনি মিলাই ফেলছেন। উনি মনে করছেন যে উনি মানে একজন সাধারণ মানুষকে হত্যা করলে বা সাধারণ অপরাধ করলে যে সমস্ত প্রক্রিয়ায় বিচার হওয়া উচিত, সেই সমস্ত প্রক্রিয়ায় একজন যুদ্ধ অপরাধী, যিনি হাজার হাজার মানুষ হত্যা করেছেন, যিনি অসংখ্য নারী ধর্ষণ করেছেন, অসংখ্য বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন, মানে অপরাধের সর্বশেষ সীমাও অতিক্রম করেছেন, অপরাধের মাত্রার পার্থক্য বলতে চাচ্ছেন। তারপর তাকেও প্রচলিত আইনে বিচার করতে হবে। প্রচলিত আইনে তার বিচার করা সম্ভব নয় বলেই এই আইসিটি লটা। এবং এখানে একজন যুদ্ধ অপরাধীকে সকল প্রকার সুবিধা দেওয়া হয়েছে। তিনি আত্মপক্ষ সমর্থন করছেন, তার প্রসিকিউশন, তার উকিল মানে আইনজীবীরা তারা জেরা করছে, তারা আর্গুমেন্ট করছে, সবই করছেন। ইভেন যদি তাদের আইসিটিটা পছন্দ নাও হয়, তাদের জন্য অপশন খোলা আছে হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন রিভিউ, সকল প্রকার সুবিধাই তারা পাচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন তারা অনেক ক্যাম্পেনিং করেছেন এর বিরুদ্ধে। ক্যাম্পেনিং করার পর বিভিন্ন দেশ থেকে লয়ার এসেছেন, মানবাধিকার কর্মী এসেছেন, তারা ভিজিট করেছেন, তারা সরজমিনে দেখেছেন, এবং তারা কেউ কোনো ধরনের গুরুতর অভিযোগ উপস্থাপন করতে পারেননি। আমার বক্তব্য, আর উনি যেটা বললেন যে 1971-75 মধ্যে বিচার হলো না কেন, 1971-75 বাস্তবতাকে আপনার বিশ্লেষণ করতে হবে। সেটা হচ্ছে তখন সাধারণ ক্ষমা যেটা ঘোষণা করা হয়েছিল, সেটি হচ্ছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এই ধরনের অপরাধ নেই, শুধুমাত্র রাজাকার হবার কারণে কিছু মানুষ রাজাকার হবার আমি বলছি যে দালাল আইনে যে অভিযুক্ত করা হয়েছিল সেখানে এনাদের নাম ছিল না, থাকবে না কেন? আপনি 1971 সালে আপনি একটা জিনিস বিবেচনায় আনতে হবে। 1971 সালে যখন দেশ স্বাধীন হয়, এর আগে কখনো বাংলাদেশ স্বাধীন কাঠামো ছিল না। একটা প্রাদেশিক সরকার ব্যবস্থাকে আপনার রাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় নিয়ে আসা হলো। তখন পুলিশ কম ছিল, আমাদের লয়ার কম ছিল, ইনভেস্টিগেশন অফিসার কম ছিল, আমাদের প্রশাসনিক কাঠামো এত শক্তিশালী ছিল না। ওই সময় এত তড়িঘড়ি করে এত বড় অপরাধী শনাক্ত করার ক্ষেত্রে অবশ্যই কিছু ভুল হয়েছে। নিউরেমবার্গ ট্রায়ালের কথা বলা হয়, ঘটনা হচ্ছে জার্মানি যখন সবচাইতে বিধ্বস্ত তখন নিউরেমবার্গ ট্রায়ালস করে বিচার করা হয়েছে। না, জার্মানি যখন বিধ্বস্ত সে ঠিক আছে, কিন্তু জার্মানি যখন বিধ্বস্ত তখন করেছে কারা? জার্মানি তো করেনি।
করেছে যারা তো সে- সবল ছিল তখন আমরাও নিয়ে আসতে পারতাম 71 সালে সবল কিন্তু লোক। আমরা 72 সালে কিন্তু আমরা সেটাই সবল হয়। ছিলাম তা না। আন্তর্জাতিক আদালত আমাদের ওই থেকে অবস্থা লোক ছিল না। আসতো। 72 সালে দেখা গেছে যে 71 16 ডিসেম্বর পর্যন্ত যে লোক থানার ওসি দায়িত্ব পালন করতেছে 17 ডিসেম্বরে সেই ওসি ছিল। এটা রিয়েলিটি, এটাকে অস্বীকার করার জন্য নেই। সে ওই সময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে পারপাস সার্ভ করেছে, এখানে এসে সে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের ওসি হিসাবে দায়িত্ব পালন করছে। এই যে প্রেক্ষাপটটা ছিল সেটাকে মাথায় ধারণ করতে হবে। যেটি আমার বক্তব্য সেটা হচ্ছে যে এদেশে স্বাধীনতা বিরোধী জামাত শিবির চক্রকে লালন পালন করেছেন জিয়াউর রহমান সাহেব, এবং তিনি এদেরকে এই জায়গাটা তৈরি করেছে। আজকে যে মহিরু হয়েছে, আমি একটা বলে শেষ করব, সেটি হচ্ছে যে তোমাকে বধিবে যে কোলে বাড়ি এসেছে, এবং আজকে বিএনপি যে উপলব্ধিটা করছে যে জামাত ইসলামের সঙ্গ ত্যাগ করা প্রয়োজন, বিএনপি কিছু কিছু নেতা উপলব্ধি করছে, সবাই না, এই উপলব্ধিটা খুব অদূর ভবিষ্যতে বিএনপির তৃণমূলেও ছড়িয়ে পড়বে। জি, আমি আপনি সম্ভবত খুব বেশি একমত না। আমি একটা বিরতি নিয়ে এসে আপনাদের দুজনের বক্তব্য শুনবো। ছোট্ট একটা বিরতি নিয়ে 1 মিনিটের মাঝে ফিরছি। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। আমি আপনার কাছে জানতে চাইবো জেবুল রহমান গানি, যে উনি যে কথাগুলো বলছিলেন আপনি অনেকগুলোতে একমত না, আপনি অনেক বেশি মাথা ঝুঁকাচ্ছিলেন, সেগুলো একটু শুনতে চাইবো। কেন? হ্যাঁ, না আমি তো ওনার শুরু এবং শুরুতে মনে করেছিলাম যে আজকে আমরা হয়তোবা বর্তমানে যে ক্রাইসিসগুলো বাংলাদেশে আছে সেগুলো নিয়ে বেশি আলাপ করব, কিন্তু ঘুরে চলে যেতে হলো ইতিহাসের দিকে। বিশেষ করে আমার দাদাকে যখন টেনে নিয়ে আসা হয়েছে একটু তো বলতেই হচ্ছে। দেখুন, আমাদের এখানে জামাতি ইসলামী, আমি অন্তত মনে করি তারা কিন্তু যখন 2008 সালে নিবন্ধন হয় সব রাজনৈতিক দলগুলোর, তারাও কিন্তু নিবন্ধন নিয়েছে ঠিক একইভাবে। বিএনপি, আওয়ামী লীগ, আমার দল, আমরা সবাই যেভাবে নিয়েছি তারাও নিয়েছে। তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, যেটা শোভন ভাই নিজেও বলেছেন, অংশগ্রহণ করেছেন, তারা কিছু আসনে জয়লাভও করেছিলেন। গণতন্ত্র বলতে যেটা আমরা বুঝি Pluralistic society. ডেমোক্রেটিক একটা সিস্টেম, এখানে যেমন গণতন্ত্রের ইয়েতে আসলে তো আমার পছন্দ না হতে পারে, আমি একমত হতে না পারি, কিন্তু যদি তারা একটি আসনেও জয়লাভ করে আসতে পারে সেটাকে আমাকে শ্রদ্ধা করতে হচ্ছে। তো আমি বলতে চাচ্ছি যে বর্তমানে যে জামাত ইসলামী আছে তার মধ্যে কয়জন আছে যারা 71-এর আগে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল? আমি তো যাদেরকে অন্তত চিনি, জামাত ইসলামের তাদের কোন maximum-ই- পর্যায়ে নেতাদের কথা বলছেন যারা একদম আমি নীতি নেতৃত্ব নির্ধারণ- পর্যায়ে যারা নেতৃত্ব? আজকের কথা বলছি, আমি আজকে বর্তমানে যারা আছে, ইভেন নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তাদের ম্যাক্সিমামই কিন্তু দেখা যাচ্ছে তারা 71-এর পরেই রাজনীতিতে এসেছেন। আমাদের ভুল করছি না, আসলে কি তাই? কারণ এখন না, যাদের আছে। বিচার আমি হয়েছে বলি, বা যেমন হচ্ছে আমি তারা আপনাকে কিন্তু একটা সবাই আগে উদাহরণস্বরূপ থেকেই- বলতে পারি। জি। আমাদের ঢাকা মহানগরের মনে হয় জামাতের একজন লিডার ছিলেন, মানে আছেন, রফিকুল ইসলাম সাহেব। তাকে একবার অ্যারেস্ট করা হলো অ্যাজ এ ওয়ার ক্রিমিনাল, কিন্তু পরবর্তী থেকে ছেড়ে দেওয়া হলো, কারণ তার ওই বয়স হিসাব করে দেখা যাচ্ছে তার বয়স ছিল 9 71 সালে, কিন্তু ধরে নিয়ে না, তাকে war criminal হিসেবে ধরা হয়নি। না, এটা anyways, ভুল করছেন আপনি। মানে ওটা একটা না, না, ইয়ে এটা ছিল। তথ্য বিভ্রাট আমি হচ্ছে। বলতে চাচ্ছি তথ্য যে এখন বিভ্রাট। তারাই তো না, না, নেতৃত্বে arrest আছে। হতেই পারে, কিন্তু সে যুদ্ধ হবে যে arrest হয়েছে। না, না, আমি এটা আপনাকে তথ্য বিভ্রাট করা ঠিক না। এটা বলছি যে তার নামটাও এসেছিল আর না, কি, একজন মহানগর যুদ্ধাপরাধী জামাতের আমি হিসেবে তো নিয়ে কথা অনেকে হচ্ছে না, কথা হচ্ছে এসেছিল। জামাতের না, আমি একটু নেতৃত্ব উদাহরণ নিয়ে, দিলাম। নেতৃত্ব উদাহরণটা নিয়ে। কেন দিলাম? নেতৃত্ব বলতে না, না, সেন্ট্রাল না, নেতৃত্ব। no, আমি উদাহরণটা দিলাম এই জন্যে যে তারা এখন বর্তমানে যে জামাত ইসলামী আমরা কারণ যাদের কথা বলছেন তারা তো ম্যাক্সিমামই জেলে আছে, আর যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আর যাদের বিরুদ্ধে যারা বাইরে আছে তাদের বিরুদ্ধে অভিযোগ নেই। যারা জামাতের মনে করেন সিনিয়র লেভেলে আছে তারা হয়তো বা 71 সালের আগেও রাজনীতি ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ নেই বিধায় তো তারা বাইরে আছে। তো তাদের মধ্যে থেকে তো আমি মনে করি তারা একটা রাজনীতি করার চেষ্টা করছে বা করে, সেটার সাথে আমি তো একমত পোষণ করি না। করলে তো আমি জামাত ইসলামী করতাম, শমন ভাই করেন না, শামীম ভাই করেন না, কেন করছি না আমরা? তারা একটা ভিন্ন রাজনীতি করে, সেটা দিয়ে তারা জনগণের কাছে যে যদি তারা সমর্থন নিতে পারে, সেজন্য কি আমি এখন তাদেরকে আপনি বারবার বলছেন, এটা এর আগেও বলেছেন যে তারা ভিন্ন একটা রাজনীতি করছে, কিন্তু রাজনীতিতেই আপনারা আবার একসাথে যোগ না, তারা করছেন, তারা একটু আমরা কন্ট্রাডিক্টরি যোগ মনে হচ্ছে। করছি কিসের জন্য? ধরুন আপনি ভোটের আপনি নির্বাচনের জন্য, সেটা কি রাজনীতির একটা অংশ তো কিনা? সেটা রাজনীতির অংশ না। আপনি যদি আজকে দেখেন ব্রিটিশ ইয়েতে যদি ডেভিড ক্যামেরনের আগের বার কোয়ালিশন করে সরকার গঠন করেনি, মানে আজকে ইন্ডিয়াতে দেখতে পাচ্ছেন ভোটের না। জন্য আপনারা ভিন্ন রাজনীতির অংশটাকে আমি একসাথে বর্তমানে করে আপনি নিচ্ছেন। দেখুন জি, বর্তমান ভারতে যে সরকার, জি তাদের কিন্তু সাথে ওই আরএসএস বলে একটা গ্রুপ আছে। জি, আমি ঠিক আছে? একটু ব্যারিস্টার শামীম পাটোয়ারি আপনার কাছে আসবো, একটা বিরতি নিয়ে আসতে হবে আমার, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি একটু পরে, সাথেই থাকুন।
তো আরো একবার আপনারা দেখছেন বাংলাদেশ এখন। আমি একটু ব্যারিস্টার শামীম হায়দার ছোট্ট করে আপনার কাছে শুনতে চাইবো, আপনারা বেশ কয়েকবার এই কথাটা বলেছেন যে উদারপন্থী গণতন্ত্রের একটা বিষয়। জাতীয় পার্টি এখন যে রাজনীতি করছে জোটে থেকে আবার বিরোধী দল, এটা কি সেই উদারপন্থী গণতন্ত্রের একটা অংশ কিনা? না, এটা আমি না। জাতীয় পার্টি উদারপন্থী দল এই কারণে, কারণ জাতীয় পার্টিকে কেউ অ্যান্টি ইসলামিক দল বলবে না, আবার ফান্ডামেন্টালিস্ট দল এটাও বলবে না। ঠিক বাংলাদেশে এই প্ল্যাটফর্মটা এখন প্রয়োজন। কারণ অনেকদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, এবং মিথ্যা অভিযোগ, যে তারা ইসলাম বিরোধী দল, তারা আসলে দেশ এই হবে, মন্দির বাড়বে, মসজিদগুলো, এগুলো একসময় প্রোপাগান্ডা আমরা ছোটবেলায় শুনতাম, এগুলো এজেন্সি প্রোপাগান্ডা, মিথ্যা কথা, সেগুলো কোনো ভিত্তি নেই। কিন্তু এখন কিন্তু দেশে এগুলো আর চলছে না। তো এইরকম একটি প্ল্যাটফর্মে আপনি দেখুন যে বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারণে অবশ্যই কিছু লোক বিএনপি থেকে অন্য দলে করার সুযোগ খুঁজবে, কিছুটা হলেও হবে। একই সাথে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে তাদের যে ভোট ব্যাংকে কিছুটা হলেও কমবে, এটিও কিন্তু নতুন প্ল্যাটফর্ম করবে। এই নতুন প্ল্যাটফর্মটি অবশ্যই জাতীয় পার্টি হওয়ার সুযোগ আছে। আপনার আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আজকে জামাত নিষিদ্ধ করার বিষয়টা শুধু আওয়ামী লীগের ঘাড়ে অর্পিত নয়, এটা সমগ্র জাতির বিষয়। এবং অতি সম্প্রতি জনাব নরেন্দ্র মোদীর সফরের মধ্যে দিয়ে এটা এখন বেগম জিয়ার এজেন্ডা। এখন আমরা অপেক্ষা করছি বেগম জিয়া মোদীকে যে কথা দিয়েছেন সেটি উনি কিভাবে বাস্তবায়ন করবেন, এই জন্য আমরা অপেক্ষা করছি, এবং আমি আশা করি বেগম জিয়াও আমাদের সঙ্গে এই যাত্রায় সামিল হবেন। আপনি কি বলে শেষ করবেন? নরেন্দ্র মোদী বেগম জিয়াকে কি দিয়েছেন আমি তো জানি না, এটা উনি বলেছেন যে ভাইরা ভালো বলতে পারবে। হ্যাঁ, জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার পক্ষে না, উনি সেটা হলো আমি অন্তত মনে করি যে 20 দলীয় জোটের বিষয়ে সিদ্ধান্তগুলো বিএনপিকে নিতে হবে। বিএনপি কাকে সেখানে রাখবে, কাকে রাখবে না। কারণ যদি কাউকে তারা রাখে, যাদেরকে স্বপন ভাইরা বলছেন আজকে যে বাংলাদেশের গণতন্ত্রের সবকিছুর বিরুদ্ধেই তারাই অবস্থান নিচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে, সেক্ষেত্রে 20 দলীয় জোটই ক্ষতিগ্রস্ত হবে, সেখানে তো আর অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।